প্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের আমাদের এই লেকচার ক্লাসটিতে। আজকের ক্লাসে আমরা ছত্রাকের গঠন নিয়ে আলোচনা করব। আলোচনার সুবিধার্থে আমরা ছত্রাকের গঠনকে দুই ভাগে ভাগ করে পড়ব। একটি হচ্ছে ছত্রাকের অঙ্গজ গঠন এবং দ্বিতীয়টি হচ্ছে ছত্রাকের কোষীয় গঠন। আমরা জানি ছত্রাক থ্যালয়েড প্রকৃতির, অর্থাৎ ছত্রাকের দেহকে মূল, কাণ্ড বা পাতায় ভাগ করা যায় না। গঠনের দিক দিয়ে ছত্রাকের দুই ধরনের থ্যালাস দেখতে পাওয়া যায়। অধিকাংশ ছত্রাকের থ্যালাসটি সূত্রাকার এবং এই সূত্রাকার থ্যালাসকে বলা হয় মাইসেলিয়াম। শুধুমাত্র যারা এককোষী ছত্রাক, যেমন ইস্ট একটি এককোষী ছত্রাক, এই এককোষী ছত্রাকের দেহগুলো বা থ্যালাসগুলো সূত্রাকার হয় না, এবং সূত্রাকার না হওয়ায় এই গঠনটিকে আমরা মাইসেলিয়াম বিহীন গঠন বলা হয়। বিষয়টি নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। প্রথমে আমরা মাইসেলিয়াম বিশিষ্ট গঠন কি এটা একটু জানার চেষ্টা করি। আমরা জানি বহুকোষী ছত্রাকের দেহটি সূত্রাকার এবং এই সূত্রটি শাখাযুক্ত হতে পারে অথবা শাখা বিহীন হতে পারে। সূত্রাকার গঠন বিশিষ্ট ছত্রাকের সম্পূর্ণ দেহকে বলা হয় মাইসেলিয়াম। তাহলে মাইসেলিয়াম কি? মাইসেলিয়াম হচ্ছে সূত্রাকার গঠন বিশিষ্ট ছত্রাকের সম্পূর্ণ দেহের নামই হচ্ছে মাইসেলিয়াম। আমরা এই ছবিটা একটু লক্ষ্য করি যে এই যে এটি একটি ছত্রাক, এই ছত্রাককে আমরা সাধারণ মাশরুম নামে পরিচিত। এটি একটি অ্যাগারিকাস। এই ছত্রাকের নাম হচ্ছে অ্যাগারিকাস। তো অ্যাগারিকাসকে যদি আমরা মাইক্রোস্কোপের নিচে দেখি, যে অ্যাগারিকাস ছত্রাকটি একটি সূত্রাকার ছত্রাক। এই ছত্রাকের মূল দেহ মাইসেলিয়ামটি এরকম অসংখ্য সূত্রের সমন্বয়ে গঠিত। তাহলে আমরা আগেই বলেছি যে সূত্রাকার ছত্রাকের সম্পূর্ণ দেহের নামই হচ্ছে মাইসেলিয়াম। তাহলে এটা হচ্ছে একটি মাইসেলিয়াম। তাহলে এই যে মাইসেলিয়াম আমরা দেখতে পাচ্ছি, প্রতিটা মাইসেলিয়াম অসংখ্য এইরকম অনুসূত্রের সমন্বয়ে গঠিত। তাহলে প্রতিটা ছত্রাকের মাইসেলিয়াম এরকম অসংখ্য স্বচ্ছ নলাকার সরু সূত্রের সমন্বয়ে গঠিত। এই সরু স্বচ্ছ নলাকার প্রতিটি সূত্রকে বলা হয় অনুসূত্র, এবং এইটাকে এক বচনে বলা হয় হাইফা এবং বহু বচনে বলা হয় হাইফি। তাহলে আমরা বলতে পারি যে ছত্রাকের মাইসেলিয়ামের গঠনকারী এককের নাম হচ্ছে হাইফা। তাহলে ছত্রাকের মূল দেহের নাম হচ্ছে মাইসেলিয়াম, এবং এই মাইসেলিয়ামের যে গঠনকারী একক বা অনুসূত্র, এই অনুসূত্রগুলোকে এক বচনে বলা হয় হাইফা, বহু বচনে বলা হয় হাইফি। হাইফাগুলো বা হাইফিগুলো সাধারণত দুই ধরনের হয়। এই হাইফাতে অনেক সময় শাখা প্রশাখা থাকতে পারে, এরকম শাখা প্রশাখা বিশিষ্ট হতে পারে, অথবা হাইফি এরকম শাখা প্রশাখা বিহীন হতে পারে। তবে অধিকাংশ ছত্রাকের যে হাইফাটা হচ্ছে শাখা প্রশাখা যুক্ত। এখন প্রকৃতিতে সাধারণত দুই ধরনের গঠন বিশিষ্ট হাইপা দেখতে পাওয়া যায়। একটি হচ্ছে সেপ্টেড হাইপা, আর একটা হচ্ছে নন সেপ্টেড হাইপা। বিষয়টি একটু বোঝার চেষ্টা করি। আমরা আগে বলেছি যে ছত্রাকের দেহে এরকম অসংখ্য সূত্রাকার নলের সমন্বয়ে গঠিত। এই প্রতিটা সূত্রাকার নলকে বলা হয় অনুসূত্র বা হাইপা। এখন হাইপাতে যদি প্রস্থ বরাবর কোষ প্রাচীর সৃষ্টি হয়, হাইপাতে যদি প্রস্থ বরাবর কোষ প্রাচীর সৃষ্টি হয়, এই প্রস্থ বরাবর যে কোষ প্রাচীর সৃষ্টি এই কোষ প্রাচীরগুলোকে বলা হয় প্রস্থ প্রাচীর। ইংরেজিতে এগুলোকে বলা হয় সেপ্টা। তাহলে হাইফিতে যদি প্রস্থ প্রাচীর সৃষ্টি হয় বা সেপ্টাম সৃষ্টি হয়, তাহলে এরকম যদি অসংখ্য সেপ্টা তৈরি হয়, তাহলে এই সেপ্টা বিশিষ্ট হাইফিকে বলা হয় সেপ্টেড হাইপা। আর যদি হাইফিতে কোনো রকম সেপ্টা সৃষ্টি না হয়, তখন সেই হাইফাটাকে বলা হয় বা হাইফিটাকে বলা হয় নন সেপ্টেড হাইপা। আমরা এই ছবিটা যদি একটু লক্ষ্য করি, তাহলে এই যে এটা হচ্ছে একটা সেপ্টেড হাইফা, এটা একটা সেপ্টেড হাইফা, আর এটা হচ্ছে নন সেপ্টেড হাইফা। তো আমরা জানি প্রতিটা ছত্রাকের কোষে এক থেকে একাধিক নিউক্লিয়াস থাকে, এবং ছত্রাক সাধারণত বহুকোষী হয়। তো যে সকল হাইফাতে সেপ্টা থাকে, এই যে এটা একটা সেপ্টা, এটা একটা সেপ্টা, এটা একটা সেপ্টা, অর্থাৎ এই যে হাইফাটা, এই হাইফাটা সেপ্টা দিয়ে বা প্রস্থ প্রাচীর দিয়ে অসংখ্য খণ্ডে ভাগ করা থাকে।
আর প্রতিটা খণ্ডের ভিতরে একটি করে নিউক্লিয়াস থাকে। এই যেগুলো হচ্ছে নিউক্লিয়াস, এই লালগুলো হচ্ছে নিউক্লিয়াস। তাহলে এই সকল হাইফাটাকে বলা হবে কি? এই সকল হাইফাটাকে আমরা বলবো সেপ্টেড। যেহেতু সেপ্টা আছে সেহেতু এটাকে বলবো আমরা সেপ্টেড হাইফা। এবং এই সকল হাইফা নিয়ে ছত্রাকের যে মাইসেলিয়ামটি গঠিত হয় সেই মাইসেলিয়ামটিকে দেখতে মনে হবে বহুকোষী মাইসেলিয়াম। অধিকাংশ ছত্রাকে, যারা উচ্চ শ্রেণীর ছত্রাক, সেই উচ্চ শ্রেণীর ছত্রাক যেমন অ্যাগারিকাসের ক্ষেত্রে এবং অ্যাগারিকাসের মতো যে সকল উচ্চ শ্রেণীর ছত্রাক রয়েছে সেই সকল ছত্রাকে যে মাইসেলিয়ামটি হয় বহুকোষীয় মাইসেলিয়াম। কিন্তু এই হাইফিতে আমরা দেখতে পাচ্ছি যে কোনো প্রস্তরপ্রাচীর সৃষ্টি হয় নাই, এবং প্রস্তরপ্রাচীর সৃষ্টি না হওয়াতে ছত্রাকের যে বহু নিউক্লিয়াস, এই নিউক্লিয়াস গুলো ছত্রাকের পুরো সাইটোপ্লাজমের ভিতরে বিক্ষিপ্ত অবস্থায় ছড়ানো ছেটানো আছে। বহু নিউক্লিয়াস বিশিষ্ট প্রস্তরপ্রাচীরবিহীন এই সকল হাইফা নিয়ে ছত্রাকের যে মাইসিলিয়ামটি গঠিত হয় সেই মাইসিলিয়ামটাকে বলা হয় সিনোসাইটিক মাইসিলিয়াম। অর্থাৎ সিনোসাইটিক হাইফা নিয়ে যে মাইসিলিয়াম গঠিত হবে সেই মাইসিলিয়ামটাকে বলা হবে সিনোসাইটিক মাইসিলিয়াম। অর্থাৎ ছত্রাকে আমরা দুই ধরনের হাইফা দেখতে পাই, একটা হচ্ছে সেপ্টেড হাইফা আর একটি হচ্ছে নন সেপ্টেড বা সিনোসাইটিক হাইফা। সেই হিসেবে আমরা বলতে পারি যে ছত্রাকে মাইসিলিয়াম দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে বহুকোষীয় সেপ্টেড মাইসেলিয়াম আর একটি হচ্ছে নন সেপ্টেড মাইসেলিয়াম, যেগুলোকে আমরা বলি সিনোসাইটিক মাইসেলিয়াম। তো এই যে সিনোসাইটিক মাইসেলিয়াম, এটা সাধারণত আদি প্রকৃতির নিম্ন শ্রেণীর শৈবাল যেমন মিউকোর এবং স্যাপ্রোলেগনিয়া। মিউকোর এবং স্যাপ্রোলেগনিয়া, এই মিউকোর এবং স্যাপ্রোলেগনিয়াতে এইরকম সিনোসাইটিক হাইফা বা সিনোসাইটিক মাইসিলিয়াম দেখতে পাওয়া যায়। আর সেপ্টেড মাইসিলিয়াম বা সেপ্টেড হাইফা দেখতে পাওয়া যায় হচ্ছে অ্যাগারিকাসের মতো উন্নত ছত্রাকগুলোতে। প্রতিটি হাইফার এই রিজিয়নটাকে বলা হয় অ্যাপিক্যাল রিজিয়ন। একদম শীর্ষের দিকে যে রিজিয়নটা থাকে এই অংশটাকে বলা হয় অগ্রস্থ রিজিয়ন বা অ্যাপিক্যাল রিজিয়ন। সাধারণত এই অগ্রস্থ রিজিয়ন বা অ্যাপিক্যাল রিজিয়নে যে বৃদ্ধি, এই বৃদ্ধির মাধ্যমে প্রতিটা হাইফা তার দৈর্ঘ্যে বৃদ্ধিপ্রাপ্ত হয়। যেহেতু অ্যাপিক্যাল রিজিয়নে বৃদ্ধি হয় এই জন্য এই বৃদ্ধিটাকে বলা হয় অগ্রস্থ বৃদ্ধি। এবং এই যে হাইফার বৃদ্ধিরত অবস্থায় থাকে তার এই অগ্রস্থ অংশটাকে বলা হয় ডোম। তাহলে আমরা এখান থেকে কয়েকটা কথা শিখলাম। প্রথম কথা শিখলাম হচ্ছে যে ছত্রাকের যে সূত্রাকার দেহ, এই ছত্রাকের সূত্রাকার দেহে বা মূল দেহকে বলা হয় মাইসেলিয়াম। মাইসেলিয়ামের যে গঠনকারী একক, সেই মাইসেলিয়ামের গঠনকারী এককের নাম হচ্ছে হাইফা। তাহলে আমরা বলতে পারি ছত্রাকের দেহ অসংখ্য হাইফা সমৃদ্ধ মাইসেলিয়ামে গঠিত। হাইফা দুই ধরনের, শাখাযুক্ত অথবা শাখাবিহীন। অধিকাংশ হাইফা শাখাযুক্ত হয় এবং হাইপাতে প্রস্থপ্রাচীর থাকলে সেটাকে আমরা বলবো সেপ্টেড হাইফা। যদি হাইপাতে প্রস্থপ্রাচীর না থাকে তাহলে আমরা সেটাকে বলবো সিনোসাইটিক হাইফা। সেপ্টেড হাইফা নিয়ে যে মাইসিলিয়ামটা গঠিত হবে সেটাকে আমরা বলবো বহুকোষীয় মাইসিলিয়াম। সাধারণত উচ্চ শ্রেণীর ছত্রাকগুলোতে আমরা বহুকোষীয় মাইসিলিয়াম দেখতে পাই। এবং নন সেপ্টেড হাইফা নিয়ে যে মাইসেলিয়ামটি গঠিত হবে সেই মাইসেলিয়ামটিকে আমরা বলবো সিনোসাইটিক মাইসেলিয়াম। সাধারণত নিম্ন শ্রেণীর আদি প্রকৃতির ছত্রাকে সিনোসাইটিক মাইসেলিয়াম দেখতে পাওয়া যায়, যেমন মিউকোর এবং স্যাপ্রোলেগনিয়া। এবং আরেকটা টার্ম আমরা শিখলাম সেটা হচ্ছে ডোম। ডোম হচ্ছে কি? একটা বৃদ্ধিরত হাইফার যে অগ্রস্থ রিজিয়ন, একদম অ্যাপিক্যাল রিজিয়ন, সেই অ্যাপিক্যাল রিজিয়নের অগ্রস্থ বৃদ্ধিপ্রাপ্ত অংশটাকে বলা হয় ডোম। হাইপার কয়েকটি বিশেষ অবস্থা রয়েছে। সাধারণত তিনটি বিশেষ অবস্থা আমাদের বইতে আলোচনা করা হয়েছে। একটি হচ্ছে রাইজোমর্ফ, ২ নাম্বার রাইজোয়েট এবং ৩ নাম্বার হচ্ছে হিস্টোরিয়া। তাহলে হাইপার বিশেষ অবস্থার মধ্যে কি কি আছে? ১ নাম্বার হচ্ছে রাইজোমর্ফ, ২ নাম্বার রাইজোয়েট, ৩ নাম্বার হস্টোরিয়া। সাধারণত অ্যাগারিকাস যে ছত্রাকগুলো থাকে সেই অ্যাগারিকাস ছত্রাকে এই রাইজোমর্ফ গঠনটি দেখতে পাওয়া যায়। রাইজোয়েট গঠনটি দেখতে পাওয়া যায় রাইজোপাস বা রিজোপাস গণের ছত্রাকগুলোতে, এবং হস্টোরিয়া দেখা যায় পরজীবী ছত্রাক যেমন ফাইটোপথোরাতে। এটি এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট, ফাইটোপথোরা।
তাহলে হাইফার তিনটা বিশেষ অবস্থা আমরা দেখতে পাই। একটা হচ্ছে রাইজোমর্ফ, 2 নাম্বার হচ্ছে রাইজোয়েট এবং 3 নাম্বার হচ্ছে হস্টোরিয়া। রাইজোমর্ফ আমরা দেখতে পাই অ্যাগারিকাস নামক ছত্রাকে। রাইজোয়েট, যেটা অ্যাকচুয়ালি দেখতে মূলের মতো, সেটা দেখতে পাওয়া যায় রাইজোপাস গণের ছত্রাকে। এবং হস্টোরিয়া সাধারণত পরজীবী ছত্রাকগুলোতে দেখতে পাওয়া যায়, যার এক্সাম্পল হচ্ছে ফাইটোপথোরা। এটা এমসিকিউর জন্য খুবই ইম্পর্ট্যান্ট, আমাদের এটা ভালো মতো মুখস্থ রাখতে হবে। আসলে কোনটা কি আমরা একটু বোঝার চেষ্টা করি। প্রথমে আমরা আসি রাইজোমর্ফ নিয়ে। রাইজোমর্ফ অ্যাগারিকাস নামক ছত্রাকে দেখতে পাওয়া যায়। অ্যাগারিকাস ছত্রাকে যে মাইসিলিয়ামটি থাকে, এই মাইসিলিয়ামের যে হাইফির অংশগুলো, এই হাইফার অংশগুলো একে অপরের সাথে জট বেঁধে দড়ির মতো গঠন সৃষ্টি করে বা রশ্মির মতো গঠন সৃষ্টি করে। এই দড়ি বা রশ্মির মতো যে গঠনটা সৃষ্টি হয়, এই গঠনটাকে বলা হয় রাইজোমর্ফ। রাইজোমর্ফ কি? অ্যাগারিকাস ছত্রাকের যে মাইসিলিয়াম থাকে, সেই মাইসিলিয়াম যে হাইফি নিয়ে গঠিত হয়, সেই হাইফাগুলো বা হাইফিগুলো একটা অপরটির সাথে পেঁচিয়ে একটা শক্ত দড়ির মতো আবরণ তৈরি করে বা শক্ত দড়ির মতো গঠন তৈরি করে। এই শক্ত দড়ির মতো গঠনকে বলা হয় রাইজোমর্ফ। আমাদের 2 নাম্বার বিশেষ অবস্থা ছিল রাইজোয়েট। রাইজোয়েট দেখা যায় রাইজোপাস গণের ছত্রাকে। এই রাইজোপাস গণের ছত্রাকের মাইসিলিয়ামের স্থানে স্থানে এরকম গুচ্ছাকৃতির হাইফা সৃষ্টি হয়। এরকম গুচ্ছাকৃতির হাইফা মূলের মতো গঠন তৈরি করে। অ্যাকচুয়ালি মূলের যা কাজ, এই রাইজোয়েটের কাজটাও সেম। আমরা জানি উচ্চ শ্রেণীর উদ্ভিদে যে মূল থাকে, সেই মূলটা ওই উচ্চ শ্রেণীর উদ্ভিদটিকে মাটির সাথে সংযুক্ত রাখতে এবং মাটি থেকে পুষ্টি পদার্থ শোষণে সহায়তা করে। এই রাইজোয়েটের কাজটিও সেম। এই রাইজোয়েটটি কি করে? ছত্রাককে আবাসস্থলের সাথে সংযুক্ত রাখতে সহায়তা করে এবং আবাসস্থল থেকে পুষ্টি পদার্থ সংগ্রহে সহায়তা করে। তো রাইজোপাস গণের ছত্রাকে যে মাইসিলিয়ামের স্থানে স্থানে যে মূলের মতো গুচ্ছাকার হাইফা সৃষ্টি হয়, এই মূলের মতো গুচ্ছাকার হাইফাকে বলা হয় রাইজোয়েট। এবং আমাদের 3 নাম্বার গঠনটি ছিল হস্টোরিয়াম। হস্টোরিয়াম আমরা দেখতে পাই পরজীবী ছত্রাক, যেমন ফাইটোপথোরাতে। তো পরজীবী ছত্রাকের এক ধরনের বিশেষ ধরনের হাইফা সৃষ্টি হয়, যে হাইফাগুলো পোষক কোষের অভ্যন্তরে প্রবেশ করে এরকম শাখা প্রশাখা বিশিষ্ট হয় এবং স্ফীত একটি গঠন তৈরি করে, যাতে সে পোষক কোষ থেকে পুষ্টি উপাদানগুলো সংগ্রহ করতে পারে। তাহলে পরজীবী ছত্রাকের যে হাইফিগুলো পোষক কোষের ভিতরে প্রবেশ করে এরকম শাখা প্রশাখা বিশিষ্ট হয় এবং স্ফীত অংশ গঠন করে, যাতে সে পোষক কোষ থেকে পুষ্টি দ্রব্য শোষণ করতে পারে। এই সকল হাইফাকে বলা হয় হস্টোরিয়াম। তাহলে আমরা 3 ধরনের হাইফার বিশেষ অবস্থাগুলো সম্বন্ধে জানলাম। একটি হচ্ছে রাইজোমর্ফ, 2 নাম্বার রাইজোয়েট এবং 3 নাম্বার হচ্ছে হস্টোরিয়া। আমাদের ফাঙ্গাসের অঙ্গজ গঠনের আরেকটি থ্যালাস ছিল মাইসেলিয়াম বিহীন থ্যালাস। এই মাইসেলিয়াম বিহীন থ্যালাসটি সাধারণত ইউনিসেলুলার যে ছত্রাকগুলো রয়েছে, অর্থাৎ এককোষী ছত্রাক, যেমন ইস্টের ক্ষেত্রে দেখা যায়। তার মানে যারা মাইসেলিয়াম বিহীন ছত্রাক, এদের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে 1 নাম্বার, এই ছত্রাকগুলো হচ্ছে এককোষী। তাহলে ছত্রাকগুলো কেমন? এই ছত্রাকগুলো হচ্ছে এককোষী। 2 নাম্বার, এই ছত্রাকে কোনো শাখা প্রশাখা থাকে না। তাহলে এই ছত্রাকগুলো হচ্ছে শাখা প্রশাখা বিহীন। ইস্ট যে প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে, সেই প্রক্রিয়ার নাম হচ্ছে বাডিং। অর্থাৎ ইস্ট অনেকগুলো কুড়ি সৃষ্টি করে। এই যে ইস্টের এই যে প্রতিটা অংশকে এক একটা কি নামে ডাকা হয়? কুড়ি নামে ডাকা হয়। ইস্ট যখন কুড়ি সৃষ্টি করে, শুরুর দিকে এই কুড়িগুলো একটা অপরটির সাথে সাময়িকভাবে যুক্ত থাকে। একটি অপরটির সাথে সাময়িকভাবে যুক্ত থাকে এবং অল্প সময়ের মধ্যে এই কুড়িগুলো প্রত্যেকটি থেকে সেপারেট হয়ে যায়। তো এই কুড়িগুলো যখন বার্ডিং প্রক্রিয়ায় কুড়ি সৃষ্টি করে, এই কুড়িগুলো সাময়িক সময়ের জন্য যুক্ত থাকে। হ্যাঁ, যখন সাময়িক সময়ের জন্য যুক্ত থাকে, তখন এদেরকে দেখতে এইরকম হাইফার মতো মনে হয়, কিন্তু অ্যাকচুয়ালি এটা হাইফা না। হ্যাঁ, এদেরকে মনে হয় যে হাইপার মতো, এই জন্য এই হাইপাটাকে বলা হয় সিউডো হাইপা। আর অ্যাকচুয়াল হাইপাটা কিন্তু এরকম গঠন, এরকম শাখা প্রশাখা যুক্ত, প্রস্থপ্রাচীর যুক্ত হতে পারে, তো প্রস্থপ্রাচীর বিহীন হতে পারে। তাহলে ইস্টের ক্ষেত্রে যে কুড়িগুলো সৃষ্টি হয়, সেই কুড়িগুলো সাময়িক সময়ের জন্য একটি অপরটির সাথে যুক্ত থাকে। এই যুক্ত থেকে তারা একটা নকল হাইপা তৈরি করে। এই নকল হাইপার নাম হচ্ছে সিউডো হাইপা। এর সাথে সাথে আমরা আমাদের ছত্রাকের অঙ্গজ গঠনটি শেষ করে ফেললাম। এবার আমরা ছত্রাকের কোষীয় গঠনের